বুঝতে পারছি না, যতক্ষণ না গায়ের সবাইকে ডেকে খাওয়াচ্ছি ততক্ষণ এরা সবাই আমাদের বিয়েটাকে সামাজিক স্বীকৃতি দেবে না। আর গ্রামের সবাইকে খাওয়াতে গেলে তো অনেক টাকা খরচ হবে। কোথা থেকে আসবে এত টাকা? দেখো গিরিজা, তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। খাওয়াতে হবে তো, শুধু খাইয়ে দেবো। কি কি হয়েছে তোমার? আরে তোমাকে কতবার বলেছি যে কুজোর জলটা খেও না, ওটা ঠান্ডা। আচ্ছা তুমি দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এনাও এনাও, জলটা খা, জলটা খা। জগৎ, কি হয়েছে মা? হ্যাঁ রে, শোন জগৎ, যা ওই বিমা দাদাকে একটু চট করে লিখে নিয়ে আয় না, তাড়াতাড়ি যা। হ্যাঁ গো, কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? কাকা, কাকা ওঠো কাকা। আরে কে? বাবার শরীর খারাপ হয়ে গেছে, চলো না, চলো না কাকা। যা করো তোর মাই করে নেবে, যা যা শুতে দে। কাকা, মাসি দরজা খোলো। কি হয়েছে? কেন এত রাতে চেঁচামেচি করছিস? বাবার শরীরটা খুব খারাপ হয়েছে, একটু চলো না, গিয়ে দেখো না কি হয়েছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজ পর্যন্ত কেউ তোর বাড়িতে গেছে যে আমি যাব? যা এখান থেকে। মাসি, মাসি বলো না মা, কি হয়েছে বাবার? জগৎ দেখ বাবা, হ্যাঁ গো, ওঠো বাবা। ওঠো। আরে আমার তো এই বাচ্চাটাকে নিয়ে চিন্তা হচ্ছে। এই নোবেল তো মারা গেল, এখন এই বাচ্চাটাকে সারা জীবন গ্রামের লোক বেজন্মা সন্তান বলে ডাকবে। চলো ভাই, চার কাঁধে ওকে তোলো, শ্মশানে নিয়ে চলো। চলো। যতক্ষণ গ্রামবাসী বিয়ের ভোজ না পাচ্ছে ততক্ষণ এই বিয়েকে কেউ বিয়ে বলে মানবেই না। নেমন্তন্ন করে খাওয়ালোই না তো কাউকে, কিন্তু হ্যাঁ ফুর্তি করে সেই কাজটা করে ফেললো যে কাজটা সবার পরে করা হয়, বাচ্চা। আরে বদ্রি বাবু, পুরনো কথা ভুলে যান। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? ওঠাও। দাঁড়াও, একদম কেউ ছবে না, ছবে না বলে দিচ্ছি কিন্তু। আর ততক্ষণ ছবে না যতক্ষণ আমি গ্রামের সবাইকে খাবার খাওয়াচ্ছি। আমার সন্তান বেজন্মা নয়, আমার সন্তানও। ওর মুখাগ্নি আমি তখনই করব যখন আমার সন্তান তার অধিকার পাবে। যাও এখান থেকে, কাউকে দরকার নেই। চলো 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 ভাই, চলো চলো চলো। চলো চলো সবাই চলো। গিরিজা এবং নোবেলের বিয়ে রাজস্থানের বারোলি গ্রামের একটা ছোট মন্দিরে হয়েছিল। কিন্তু গ্রামের একটা রীতি অনুযায়ী এই বিয়েকে ততক্ষণ পর্যন্ত সামাজিক স্বীকৃতি দেওয়া হবে না যতক্ষণ না পুরো গ্রামকে ভোজ খাওয়ানো হয়। গিরিজা এবং নোবেলের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তারা বিয়ের পর গ্রামের লোককে ভোজ খাওয়াতে পারেনি। আর সেই কারণেই গ্রামের মানুষরা তাদের সম্পর্ক এবং সন্তানকে অবৈধ বলে মেনেছিল। গিরিজার সাহস এবং মনের জোর প্রশংসনীয় ছিল। নোবেলের অন্তিম সংস্কারের সঙ্গে সঙ্গেই হয়তো গিরিজাকে নোবেলের বিধবা স্ত্রী এবং তার সন্তানকে বৈধ বলার দাবিও আহুতি দিতে হতো। সেই জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল যে নোবেলের মৃত শরীরের সঙ্গে সামাজিক বিয়ে করে গোটা গ্রামকে সে ভোজ খাওয়াবে। কিন্তু এ কি ধরনের রীতি ছিল যেখানে দুটো মানুষের সম্পর্কের পরিচয় গোটা গ্রামকে একবেলা ভোজ খাওয়ানোর উপর নির্ভর করে? দাদা, অল্প একটু ঘাস নিন না। আমার লাগবে না তোর ঘাস বিচালি। একটু নিন না দাদা। না না আমার লাগবে না, তুই নিয়ে যা। না না, আমাদের এখানে কোনো কাজকর্ম নেই।
চল এখান থেকে, আর কোনোদিনও আসবি না এখানে, যা এখান থেকে। কেমন আছো গিরিজা? শিবরাম বলছিল যে তুমি নাকি কাজ খুঁজছো। দেখো গিরিজা, আমি শুধু তোমার পরিস্থিতিটা বুঝিই না, সেটার একটা উপায়ও করতে পারি আমি। বেশ, শুধুমাত্র একটা ছোট শর্ত রয়েছে আমার। কি বলতে চাইছেন? শর্ত এটাই যে তুমি আমাকে বোঝো আর আমি তোমাকে। এসব কি বলছেন আপনি? আরে সেটাই বলছি যেটা তুমি বুঝছো। সধবা তুমি হতে চাও, আর ফুলশয্যা আমি করতে চাই। এখন আমি যাচ্ছি গিরিজা। তুমি এটাই খুঁজছো তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি জানি তুমি এটা না লাগিয়ে বাইরে যাও না। যে সিঁদুরের সম্মান তুমি বেঁচে থাকতে কেউ দিল না, সেই সিঁদুরের সম্মান তুমি চলে যাওয়ার পরেও ছিনিয়ে নেব আমি। আমি কথা দিচ্ছি, গ্রামের সবাই আমাদের বিয়েটাকে গ্রহণ করবে। কথা দিচ্ছি তোমায়। হ্যাঁ ভাই, এসো এসো, আসো, এসে দেখি। এই গিরিজা, এই গিরিজা, এসব চলবে না এখানে। এই লাশ এখান থেকে বার কর আর তাড়াতাড়ি জ্বালিয়ে দে, বুঝলি? আমরা আমাদের ধর্ম নষ্ট করতে দেবো না, মনে থাকে যেন। পরের বার যখন আসবো, তোকে আর তোর বাচ্চা, তোর এই স্বামীর লাশটাকে একসাথে জ্বালিয়ে দেবো। তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। খাওয়াতে হবে তো, খাইয়ে দেবো। যতক্ষণ গ্রামবাসী বিয়ের নেমন্তন্ন না খাচ্ছে, ততক্ষণ এই বিয়েকে কেউ বিয়ে বলে মানবে না। এখন এই বাচ্চাটাকে সারা জীবন গ্রামের লোক বেজন্মা সন্তান বলে ডাকবে। এত রাতে? আমার 50,000 টাকা দরকার। এ নাও, তুমি 25,000 টাকা রাখো। 25,000? আপনি তো 50 বলেছিলেন। তো আমি কি না করেছি নাকি? এই টাকা দিয়ে আগে তুমি বিয়ে করে নাও, তারপর তুমি সধবা হবে আর ফুলশয্যা আমার সঙ্গে করবে। তখন নিয়ে যাও বাকি তোমার 25,000 টাকা খাওয়ানোর জন্য।
গিরিজা তো তুমি গিরিজা গিরিজা বাবু বাবু ও বাবু 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 রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন, সরুন, সরুন, সরে যান, সরুন। সরে যান, সরুন না, সরে দাঁড়ান। সরে যান, হ্যাঁ। আমি যে রুমের ভেতরে ঢুকলাম দেখলাম বাবু আর নেই। স্যার, এই সমস্ত ঘটার সাথে সাথেই আমি হাসপাতালে ফোন করে ডাক্তারবাবুকে ডেকে পাঠিয়েছিলাম। উনি এসে দেখে বললেন বাবু আর বেঁচে নেই। উনি এটাও বলছিলেন যে কেউ ওনাকে বিষ দিয়েছে। কাকে সন্দেহ করছেন? সন্দেহ? আমি নিশ্চিত স্যার, নবীনের বউ গিরিজাই এসব করেছে। এসব করে এখান থেকে পালাতে দেখেছিলাম আমি ওকে। প্রথমে নবীনকে খেলো, তারপর আমার বাবুকেও খেলো। আমার বাবুর এ সমস্ত শখ ছিল। কিরকম শখ? মহিলাদের প্রতি দুর্বলতা ছিল। ওই ডাইনিটা নিশ্চিতভাবে এই সুযোগটাই নিয়েছে। দুটো মৃত্যু আর দুটোরই প্রত্যক্ষদর্শী শুধুমাত্র গিরিজা। এতক্ষণ গিরিজার ব্যক্তিত্ব ভাগ্যের হাতে মার খাওয়া এক নারী হিসেবে প্রকাশ্যে আসছিল, যে মানসিক, শারীরিক আর সব দিক থেকে প্রতারিত হচ্ছিল। কিন্তু পুরুষোত্তমের বয়ানে পুলিশের সন্দেহের তীর গিরিজার দিকে গিয়ে পড়ল। গিরিজা কি সত্যিই ভাগ্যের হাতে মার খাওয়া একজন অভাগী ছিল, যে নোবেলের সঙ্গে তার সম্পর্ক এবং তার সন্তানের পরিচয় দেওয়ার জন্য প্রত্যেকটা সম্ভাব্য চেষ্টা করছিল? এমনকি সে মৃতদেহের সঙ্গেও বিয়ে করার জন্য প্রস্তুত ছিল, নাকি এই সবকিছুই তারই রচিত কোনো ষড়যন্ত্র ছিল? সুনিতা দিদি, বিমল দাদা বাড়িতে আছে গো, ওনাকে একটু আমার বাড়িতে যেতে বলো না। আসলে আমি আজকে ওকে শ্মশানে নিয়ে যাচ্ছি। মাথা খারাপ হয়ে যায়নি আমার যে আমার স্বামীর উপর তোর নজর ফেলতে দেবো? শুধু 5 মিনিটের জন্য পাঠাও। যা, তুই তোর কাজ কর, যা। শুধু আমাকে 5 কাজ মিনিট করতে দে। দিদি। আর এখন তোমাকে কাঁধ দেবার লোক খুঁজে বেড়াতে হবে না, কারণ লাশ এখন শ্মশানে নয়, পরীক্ষার জন্য আমাদের সঙ্গে যাবে। কিছু প্রশ্নের উত্তরও চাই তোমার কাছে, নিয়ে চলো। কিন্তু আমি কিছু করিনি। চলো চলো, সাহেব, এসো এসো সাহেব, এসো আমি এসো। কিছু করিনি সাহেব। সাহেব, সাহেব, এটা সত্যি কথা যে আমার আর বদ্রির মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু এসব আমি আমার সন্তানের জন্য করেছি সাহেব, যাতে ওকে কেউ অবৈধ না বলে। আমি তো শুধু নোবেলকে বিয়ে করে গ্রামের সবাইকে খাওয়ানোর জন্য যে টাকাটা প্রয়োজন তার জন্য সেটাই জোগাড় করার চেষ্টা করছিলাম সাহেব। এর মাঝে আমাকে বদ্রি বলল যে ও টাকা দিতে পারবে। ব্যাস, আমি ওকে মারিনি সাহেব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গল্পটা না হয় বিশ্বাস করলাম, ধরে নাও, কিন্তু তোমার স্বামী নোবেল আর বদ্রির মৃত্যুর মধ্যে এত সামঞ্জস্য কিভাবে? সাহেব, সেদিন আমাদের বিবাহ বার্ষিকী ছিল। নোবেল কাজ থেকে বাড়ি ফিরে জগতের সাথে খেলছিল। জল খাও জগৎ, জল খাও জগৎ। জগৎ, জগৎ যা, বিমল দাদাকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি জল খাও। হ্যাঁ গো, তোমার কি হয়েছে? নোবেল, কি গো নোবেল, কি হয়েছে তোমার? কথা বলো। দেখো গিরিজা, এখন আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা প্রমাণও যদি তোমার বিরুদ্ধে পাই তাহলে আবার তোমাকে এখানে আসতে হবে।
স্যার বদ্রির পোস্টমর্টম রিপোর্ট চলে এসছে। রিপোর্ট অনুযায়ী ওর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল, কিন্তু রিপোর্টে এটাও বলা আছে যে হার্ট অ্যাটাকের আগে ওর শরীরে অক্সিজেনের অভাব কোনো বিষের জন্য হয়েছিল। বিষ? ইয়েস স্যার, আর্সেনিক। রিপোর্টে তাই লেখা আছে। এই বিষটার জন্য শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। ডক্টর এটাও বলেছেন যে মরার আগে অনেক বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করেছিলেন। তাহলে গিরিজাই কি মদের সাথে বিষ মিশিয়ে ওকে দিয়েছিল? এক কাজ করো, নোবেলের পোস্টমর্টেম রিপোর্টটা স্পেশালি চেক করো, খোঁজ করো এই বিষটা ওর দেহেতেও ছিল কি না। স্যার ততক্ষণ গিরিজাকে অ্যারেস্ট করে ওর থেকে জিজ্ঞাসাবাদ করি। না, এটা করো না। ও লেখাপড়া না জানা মেয়ে। ভিকটিমকে মারার জন্য যে বিষটা জোগাড় করা হচ্ছে সেটা এতটাই রেয়ার, সেটা জোগাড় করার পেছনে অন্য মস্তিষ্কও আছে। এই ঘটনা ঘটানোর পিছনে সূক্ষ্ম বুদ্ধি কাজ করছে, পিছনে হয়তো কেউ আছে। গিরিজাকে আমরা গ্রেপ্তার না করলে তবেই ওর কাছে পৌঁছতে পারবো। এক কাজ করো, ইয়েস স্যার। সাদা পোশাকে কিছু লোক ফিট করে দাও গিরিজার বাড়ির আশেপাশে। খোঁজ করো ও কোথায় যায়, কার সঙ্গে দেখা করে। এই সমস্ত রিপোর্ট আমার চাই। স্যার না, দেখ গিরিজা, গ্রামের লোকেরা মানবে না যতক্ষণ না তাদের পেটে নেমন্তন্নের খাওয়া ঢুকছে। তোর স্বামীর স্বর্গপ্রাপ্তি হবে না। তা বলে তুই কষ্ট পাস না, আমি তোকে সাহায্য করব। আমি তোকে টাকা দেব গ্রামবাসীদের ভোজ খাওয়ানোর জন্য। কিন্তু হ্যাঁ, টাকার পরিবর্তে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? তোকে আবার একবার বিয়ে করতে হবে বদ্রিকেই। আমি এসব করতে পারবো না। আরে নিজেরটা ছাড়, অন্তত বাচ্চাটার ব্যাপারে ভাব। দেখ, এ কথা ভুলে যা যে লোকে কি বলবে। আর তাছাড়াও লোকেরা তোকে মোটেই সতী সাবিত্রী মনে করে না, বুঝতে পারছিস? আমি সবাইকে বলবো, সবাইকে বোঝাবো যে বদ্রির শেষ ইচ্ছা ছিল তোকে বিয়ে করার, বুঝতে পারছিস? হ্যাঁ, একটু মন দিয়ে ভাব। প্রধান সাহেব, বদ্রি আমাকে বলেছিল যে ও গিরিজাকে মনে মনে পছন্দ করে, আর বদ্রির সাথে গিরিজার সম্পর্ক কি ছিল সেটা সারা গ্রাম জানে। যদি আমার কথায় আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমার কাছে উপযুক্ত প্রমাণও আছে। প্রধান মশাই, প্রমাণ থাকলে প্রমাণ পেশ করুন। হ্যাঁ, এই দেখুন। প্রধান মশাই, এই ফটোগুলো দেখে বোঝা যাচ্ছে যে বদ্রি আর গিরিজার মধ্যে গভীর সম্পর্ক ছিল। আর আমাদের রায় তো এটাই যে বদ্রি আর গিরিজার বিয়ে দিয়ে দেওয়া উচিত। কি ভাইয়েরা, তোমরা সবাই সহমত তো? একদম একদম। অনেক ধন্যবাদ। স্যার, যে বিষটার ব্যাপারে আপনি আমাদের বলেছিলেন সেই বিষের ট্রেস শরীর থেকে কখনো যায় না। স্যার, আমরা এই বডিটাকে খুব ভালো করে পরীক্ষা করেছি, আর এই বডিটার চুল এবং নখ থেকে আমরা আর্সেনিকের ট্রেস পেয়েছি। হোয়াট? স্যার, কি হয়েছে, কি ব্যাপার? স্যার গ্রাম থেকে মনীষ ফোন করেছিল। মনীষ বলল যে গ্রামে বদ্রির লাশের সঙ্গে গিরিজার বিয়ে হবে। হোয়াট? বলো রে, হরি বল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল, বলো রে, হরি বল। বলো রে। এই গ্রামে যে ঘটনাটা করছে খুব ভুল হচ্ছে। একদম ভুল হচ্ছে। আমরা এটা করতে দেওয়া আমাদের উচিত না। দেখতেই হবে। বলো রে। এসব আমরা একদম মেনে নেবো না কিন্তু। কোনো প্রশ্নই ওঠে না ওই মেনে যে নেওয়া। আসছে দেখুন। এরকম তো দিনের পর দিন আমাদের সহ্য করা ছাড়াটা যায় না। উচিত হবে না ওদের। হ্যাঁ, কি ভেবেছে নিজেদের এরা, যা ইচ্ছে তাই করবে না না, এটা হতে পারে না, কখনো চলতে পারে না। ওই দাঁড়া, এই পুরুষোত্তম, মৃতদেহ নিচে রাখ। এটা কিন্তু পঞ্চায়েতের হুকুম। বদ্রির সাথে গিরিজার বিয়ে হবেই। একবার যখন উঠেছে আর নামবে না। দেখি কিভাবে না নামে। আরে সারা গ্রাম জানতো যে বদ্রি আর গিরিজার মধ্যে সম্পর্ক ছিল। গিরিজা বদ্রির সাথে বিয়ে করে নিজের কলঙ্ক মুছতে চায়, আর এটাই পঞ্চায়েতের হুকুম। আরে এসব ওই গিরিজার চাল। আমার বাবুর সব সম্পত্তি হাতাতে চাইছে। দেখুন, আমরা শ্মশানে যাচ্ছি, আমাদের রাস্তা আটকাবেন না। ও তাই বুঝি?
তেজরাজ, এরা মনে হচ্ছে মুখের কথা শুনবে না। পঞ্চায়েতের যা হুকুম সেটা আমরা তামিল করবই। জানি আরে প্রধানবাবু, আরে এরকম কি করে হয়? হবে না, এরকমটাই না, এরকম হবে। হতে পারে না। আরে নিচে রাখ, নিচে রাখ। এই, রাখো নিচে। হ্যাঁ, রাখ। রাখো। গিরিজা, তেজরাজ, বদ্রির হাত দিয়ে গিরিজার সিঁথিতে সিঁদুর পরা। শোন পুরুষোত্তম, প্রধানের ধর্মই হলো গ্রামের মর্যাদার রক্ষা করা, আর আমিও মর্যাদা রক্ষাই করছি। আমি পঞ্চায়েতে বলে বদ্রির সম্পত্তিকে দুটো ভাগে ভাগ করব। অর্ধেক ভাগ তোমার আর বাকি অর্ধেক ভাগ গিরিজা। আরে আপনার যা করার আছে আপনি করে নিন, আমিও চুপ করে বসে থাকবো না। এর সমাধান কোর্টে হবে। আরো একটা কথা মনে রাখবেন, একটা কানা কড়িও দেব না। কি হচ্ছে কি এখানে? কি ঘটনা কি? আর পুরুষোত্তম, তোমার বাবার দেহটা সৎকারের জন্য নিয়ে যাও। হ্যাঁ স্যার। দেখুন দারোগা সাহেব, এটা আমাদের গ্রামের ব্যাপার, আপনি এর ভেতরে ঢুকবেন না। প্রধান মশাই, এটা আইনের ব্যাপার। কি করব আর কি করব না সেটা কি আপনি শেখাবেন? ইনভেস্টিগেশন চলছে, খুনির খোঁজ করছি। খুনির খোঁজ? বদ্রি কি খুন হয়েছিল? হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি জেনে যাব কে করেছে। এই গ্রামের সম্পর্ক এবং প্রথার নামে একটা জঘন্য তামাশা চলছিল। গিরিজার বিয়ে আবারও একজন মৃত ব্যক্তির সঙ্গে হতে চলেছিল, আর এই বিয়ের পরিবর্তে যে চুক্তি গিরিজার সঙ্গে করা হয়েছিল সেই চুক্তি ছিল লোভ এবং লালসার। আর এই সব কিছুর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে নোবেল এবং বদ্রির শরীরে এই বিষ এলো কি করে। স্যার, এই সবকিছুর পেছনে প্রধান আর গিরিজার হাত আছে। আমার বাবা জমিদার ছিলেন, অনেক টাকা ছিল ওনার কাছে, সবার নজর ছিল ওই টাকার উপর। এটা প্রধানের চাল স্যার। ও গিরিজাকে ব্যবহার করে ওর সাহায্য নিয়ে আমার বাবাকে মেরে ফেলেছে। চল ভাই, সোজা নিয়ে যা। হ্যাঁ, প্রত্যেকটা ইঞ্চি মাপতে হবে, এক চুল যেন গন্ডগোল না হয়। দাঁড়া 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 দাঁড়া, 60 মিটার। ঠিক আছে ঠিক আছে, আয়। হ্যাঁ, এত তারা কিসের প্রধান সাহেব? বদ্রির আরো অনেক জমি আছে, দখল করার অনেক সময় পাবেন আপনি। কি 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 হলো? নিয়ে চলো। আরে, আরে, কি ব্যাপারটা কি বলুন না। আরে, আরে চলুন কি না। কি ব্যাপারটা? শ্যামকে তো আপনি চেনেন নিশ্চয়ই। স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি কাউকে ছুঁইনি পর্যন্ত। আপনি এতটাই ঘাবড়ে যাচ্ছেন যেন মনে হচ্ছে আপনাকে কেউ হট সিটে বসিয়ে দিয়েছে। আমি আপনার কাছে সহজ একটা প্রশ্ন করেছি, যেটা আপনি খুব সহজেই উত্তর দিতে পারতেন। ছাড়ুন, আপনাকে দেখে এখন মনে হচ্ছে কি জানেন, যেন একটা চোর চুরি করে ধরা পড়ে গেছে। ব্যাপারটা কি? স্যার, আমি তো বললাম, আমার কথা বিশ্বাস করুন, আমি আমি কাউকে ছুঁইনি পর্যন্ত। এই পুরুষোত্তম আমাকে ফাঁসাচ্ছে। আরে, জীবিত অবস্থায় বদ্রির সাথে তোর পটলো না, এখন মরার পরে কুমিরের কান্না কাচ্ছি ও। স্যার, পুরুষোত্তম এটাই ভাবতো যে বদ্রি সব সম্পত্তি নয় ছয় করবে। দেখুন স্যার, আমি যেহেতু গ্রাম প্রধান তাই গিরিজাকে সাহায্য করছিলাম মাত্র। ওকে সাহায্য করেছি, গিরিজাকে ওর অধিকার পাইয়ে দিয়েছি। স্যার, আমি গ্রামের লোকের থেকে জিজ্ঞাসাবাদ করেছি, ভেতরের কিছু খবর পেয়েছি। কিরকম খবর? স্যার, এই বদ্রি আর শ্যামের মধ্যে ভাব ছিল না। একজন গ্রামের জমিদার ছিল তো আর একজন প্রধান, দুজনের মধ্যে ইগোর লড়াই ছিল। গ্রামের কিছু লোক বলছিল যে বদ্রি টাকার জোরে নিজেই প্রধান হওয়ার নির্বাচনে লড়তে চাইছিল। এই প্রধান সাহেব তো দেখছি বদ্রির ব্যাপারে নানাভাবেই বিপাকে ছিল। এই পুরুষোত্তমের ব্যাপারে কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, ওর বাবার রঙিন মেজাজ নিয়ে একটু বিরক্ত থাকতো।
ওর বাবাকে অনেকবার বুঝিয়েছেও, কিন্তু বদ্রি কখনো ওর কথা শোনেনি। নোবেলের মৃত্যুতে গিরিজার প্রধানের লাভ হতো, কিন্তু পুরুষোত্তমের নয়। কিন্তু বদ্রির মৃত্যুতে এই তিনজনই লাভবান। তুমি এক কাজ করো, তিনজনের ওপর নজর রাখার ব্যবস্থা করো সাদা পোশাকে। ততক্ষণ আমরা একটা কাজ করি, পুরুষোত্তম আর ওই শ্যাম ওদের বাড়িটা তল্লাশি করি। আর এদের মধ্যে কেউ যদি ওই মার্ডার প্ল্যানের বিষটা জোগাড় করে থাকে, হতে পারে সেই খোঁজটা আমরা পেয়ে যেতে পারি যেখানে ওই বিষটা রাখা আছে। এই যে তুই টিপসইটা দিয়ে দিলি, এর জন্য তোর কাজটা পাকাপোক্ত হলো। এই নে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবি, আমাদের দুজনের মধ্যে যা কথাবার্তা হয়েছে তা যেন কেউ জানতে না পারে, বুঝতে পেরেছিস? এই জগৎ, শোন এদিকে শোন। হ্যাঁ মা। হ্যাঁ, খাবার তো তৈরি হয়ে গেছে, তুই যা গিয়ে সবাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, যা যা ঠিক যা, আছে, তাড়াতাড়ি মা। যা। কাকি, কে রে? ভোজ তৈরি হয়ে গেছে কাকি, মা ডাকছে। তোর বাড়িতে ভোজ খাবো? মরবো নাকি? যা এখান থেকে। কাকা, কি হয়েছে? ভোজ তৈরি হয়ে গেছে, মা খাওয়ার জন্য ডাকছে। মাথা খারাপ আছে নাকি? প্রথমে তো তোর মা তোর বাবাকে খেয়ে নিল, তারপর বদ্রিকেও খেয়ে নিল, এবার কি পুরো গ্রামকে খাবে নাকি? যা এখান থেকে, আবার যদি এখানে আসিস তাহলে পা ভেঙে দেবো। কি হলো জগৎ? সবাই কোথায়? জগৎ, সবাই বলছে তুমি বাবাকে মেরে দিয়েছো, বদ্রি কাকাকেও মেরে দিয়েছো। ওনারা আমাকে বের করে দিল বাড়ি থেকে। না শোনা, ওরা আমাকে বলেছে তো তোকে কেউ কিচ্ছু বলবে না। আয় আয়, আমি তোকে খাইয়ে দিই বাবু। আমার খাওয়ার দরকার নেই, তুমি খেয়ে নাও। কি হয়েছে স্যার? এমন কিছু নয়, তোমার বাড়ি তল্লাশি করবো। কিন্তু চলো। এই দেখো তো, তোমরা ওদিকে যাও। আরে এই বাক্সগুলো কি আছে? এতে বাবার কিছু জিনিস আছে। এই বাক্সগুলো নামাও। এটা কি? স্যার, এটা পানের বাক্স। এটাতে উনি ওনার পান রাখতেন, আর এটা সবসময় ওনার সাথে থাকতো। এখন এটা আমার কাছে থাকবে। ঠিক আছে। আর এই পান কোথা থেকে নিয়ে আসতেন তোমার বাবা? আগে ওই চৌরাস্তার ধারে একটা দোকান আছে, ভালো পান বানায় ও। ওর দোকান থেকেই বাবা পান কিনতেন। ঠিক আছে, চলো বক্সটা নিয়ে এসো। মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ আছে। এক কাজ করো, তোমরা দরজা ভাঙো। এর মুখ থেকে তো গ্যাঁজলা বেরোচ্ছে। মনে হচ্ছে কেউ বিষ দিয়ে মারা হয়েছে। পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ইয়েস স্যার। স্যার, আমি আশেপাশের প্রতিবেশীর থেকে জিজ্ঞাসাবাদ করেছি। কিছু লোক বলছিল তেজরাজ প্রধানকে ভাড়া দিতে বেরিয়েছিল। কি ব্যাপারে বলো তো? স্যার, তেজরাজ যেখানে নিজের দোকান চালাতো সেটা ওই প্রধানেরই। ওই ওকে ওই দোকানটা খুলে দিয়েছিল।
আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি তো কাউকে ছুঁইনি পর্যন্ত। আমাকে মারবেন না স্যার, আমাকে মারবেন না। তেজরাজকে ভূতে মেরেছে না? কোথা থেকে এনেছিস ওই বিষ তুই, যেটা তেজরাজকে পানে লাগাতে বলেছিলি? আর যখন তুই এটা বুঝতে পেরে গেছিস যে বদ্রির খুনটা আমরা জেনে গেছি, তখন তুই তেজরাজকে মেরে ফেললি যাতে ও মরে গেলে তুই বেঁচে যাস, তাই না? স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি আমি কাউকে কোনো বিষ দিইনি স্যার। না, আমার কাউকে খুন করার পেছনে কোনো হাত আছে। আমি এটা জানতাম ঠিকই যে যে তেজরাজি বদ্রিকে পান খাওয়াতো স্যার, কিন্তু স্যার আমি সত্যি ব্যাপারটা জানি না, একদম এটা জানি না যে ওই বিষ তেজরাজ কোথা থেকে পেয়েছিল আর কার কথা মতো বদ্রিকে ওই বিষটাও খাইয়েছিল। আমি সত্যি কিছু জানি না। মিথ্যে বলিস না, আমরা তোর কল রেকর্ড চেক করেছি। তুই সকাল সকাল তেজরাজকে ফোন করেছিলি না? কি কথা বলেছিলি ওর সাথে? বল কি কথা বলেছিলি ওর সাথে? স্যার তেজরাজের কাছে পুরো গ্রামের খবর থাকতো স্যার। স্যার আমি তেজরাজকে আমি ওকে ফোন করেছিলাম স্যার, এটা জানার জন্য যে গ্রামে কোনো নতুন খবর আছে কিনা। স্যার ও আমাকে তখন বলেছিল যে এই সবের পেছনে ওই ওই গিরিজার হাত আছে স্যার। দেখ প্রধান, তুই দেখ, বাজে গল্প শোনার মতো সময় নেই কিন্তু আমার কাছে, তাড়াতাড়ি বল। স্যার বাজে গল্প নয় স্যার, একদম সত্যি কথা বলছি স্যার। ও আমাকে বলেছিল যে সেই রাতে নোবেল যে রাতে মরেছিল সেই রাতে ও পান কিনেছিল, হ্যাঁ তেজরাজের দোকান থেকেই। আরে তেজরাজ ভাই, একটা ভালো করে পান সাজো তো। এটা কি? আরে এটাতে খাট ভাঙার পান রাখে। খাট ভাঙার পান? হ্যাঁ। আরে 1 বছরের বিবাহবার্ষিকী আজ আমার, অথচ আমি এত ক্লান্ত যে হাঁটতেও ইচ্ছে করছে না। আরে এটা নিয়ে যাও না ভাই, একটা ছোট্ট উপহার বৌদির জন্য, কাজে আসবে তোমার। কিন্তু তুমি তো এটা অন্য কারোর জন্য এটা সেজেছিলে। আমি বদ্রিদার জন্য বানিয়েছিলাম, তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ভাই। হ্যাঁ। আর স্যার সেই রাতেই নোবেল মারা যায়। আর হ্যাঁ, আর পরের দিনই ওর বউ ওই পানের বাক্সটা ফেরত দিয়ে দিয়েছিল স্যার। বাক্সটায় তো বিষের চিহ্ন আমরা পেয়েছি। এক কাজ করো, তুমি টিম সঙ্গে নিয়ে যাও এবং গিরিজাকে তুলে নিয়ে এসো। ওর পেট থেকে কথা বার করার সময় এসেছে। আর হ্যাঁ, এখন কিন্তু তোমরা শ্যামকে একদম ছাড়বে না। ওকে। তোমায় আমাদের সাথে যেতে হবে। যা জিজ্ঞেস করার এখানেই জিজ্ঞেস করুন না। আমার ছেলেটা এখানে একা থাকবে, ও ও ভয় পেয়ে যাবে তো। ওর চিন্তা তুমি করো না, তোমার বাচ্চার দেখাশোনা তোমার থেকে আমরা ভালো করতে পারবো। নিয়ে চলো। চলো চলো, এসো 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 এসো। হ্যাঁ সাহেব, সেদিন নোবেল পান নিয়ে এসেছিল। দেখো আজ আমি কি নিয়ে এসেছি। কি এনেছো? পান। পান? মনে আছে আজ আমাদের বিবাহবার্ষিকী? আমি ভাবলাম যে আজকে পান খেয়েই শুরুটা করি। আমি না। আমি চাই তুমি নিজে হাতে আমার পানটা খাইয়ে দাও। নোবেল জল খা। জগৎ! নোবেল! নোবেল! নোবেল কথা বলো! নোবেল! নোবেল! স্বামীর মৃত্যুর পর কিছুদিন অন্তত তোমার শোক থাকা স্বাভাবিক, অথচ ওই পানের বাক্সটা ফেরত দেবার কথা মাথায় এলো কি করে? সাহেব, গ্রামের কেউ আমাদের বাড়িতে যাতায়াত করতো না। সবাই আমাদের সন্তানকে অবৈধ বলতো। আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটিয়েছি তা আমরাই জানি সাহেব। সেই জন্য আমি ওই পানের ডিবেটাকে তেজরাজের কাছে দিয়ে আসি। বুঝলে, শ্যাম আর গিরিজার গল্পটা সম্পূর্ণ আলাদা, কিন্তু লক্ষ্যটা ওদের একই ছিল, তেজরাজ। এরা দুজন নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে। ওরা চায় না যে তেজরাজকে আমরা ধরে ফেলি, যাতে মৃত্যু রহস্যটা আমরা জেনে যাই। স্যার, এই তেজরাজের এখানে যারা যারা পান খেতে আসে তাদের সবাইকে যদি জিজ্ঞাসাবাদ করি তাহলে? গ্রেট আইডিয়া।
প্রত্যেককে জিজ্ঞাসা করা যেতে পারে নোবেল আর বদ্রির যা হয়েছে সেরকম ঘটনা আগেও ঘটেছে কিনা। পানের বাক্সটা দেখেছ? এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট পেন কিলার এটা। আপনি চাইলে এটা কাস্টমারদের লিখতে পারেন। কি ব্যাপার পুরুষোত্তম? হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য এই ওষুধের কতগুলো ডোজ ব্যবহার করেছো? কি হয়েছে স্যার? না না, বাবার মৃত্যুর পর তোমার তো খানিকটা শোক হয় স্বাভাবিক। কষ্ট কম করার জন্য এই ওষুধটা কাজে লাগতেই পারে। কি বলছেন স্যার এসব? কোনো ব্যাপার না পুরুষোত্তম, তুই আমাদের সঙ্গে চল। চল চল। কিন্তু স্যার, আচ্ছা, আরে না, না, চল না, স্যার। চল চল চল। ব্যাস, আর কোনো নাটক নয়। তোর বাড়ির পানের বাক্সে আমরা বিষের খোঁজ পেয়েছি। যখন এই বাক্সটা কে বানিয়েছে খোঁজ করেছি, তখন কোনো খোঁজ পাইনি। সন্দেহ প্রথম দিন থেকেই তোর উপর আমার ছিল। তোর কোম্পানির ব্যাপারে তারপর আমরা খোঁজ করেছি। এই বাক্সটা কোথায় পেয়েছেন আপনি? এই বাক্সটা আমরা এমপ্লয়ীদের গিফট করেছি। তুই তো বাবাকে রাস্তা থেকে সরাতেই চেয়েছিলিস। তুই ওই বাক্সটা বাবাকে গিফট করে দিয়েছিলিস, আর সঙ্গে ওর ভেতরে পুরে দিয়েছিলিস মৃত্যু। তারপর ওই বাক্সটা গিয়ে পৌঁছয় তেজরাজের দোকানে, যেখানে তোর বাবার জন্য স্পেশাল পান বানানো হতো। সেই দিন রাতে হঠাৎই নোবেল এসেছিল ওই দোকানে। মরার কথা ছিল তোর বাবার, তোর এই বাক্সের চক্করে পড়ে মরে গেল বেচারা নোবেল। আর তারপর তুই খানিকটা সময় নিস, সুযোগ বুঝে নিজের বাবাকেও শেষ করে দিলি। তুই জানতিস গিরিজাকে খুব সহজেই বলির পাঁঠা বানানো যাবে, তাই না? আর সেটা হলো না। বাবা, বাবু, বাবু, আইন তোর কৃতকর্মের সাজা অবশ্যই দেবে, কিন্তু যে পাপ তুই করেছিস তার কি হবে? তোর পাপের কারণে কিছু লোক মারা গেল। অবশেষে সত্যিটা সামনে এলো। গিরিজার স্বামীর লাশে তার ছেলেই আগুন দিল, আর এই সব কিছুতে গ্রামবাসীরাও তাদের সঙ্গে ছিল। পুরুষোত্তম এবং গ্রামের প্রধান তাদের কর্মের শাস্তি জেলের গড়াদের পিছনেই পাচ্ছে। মানুষ নিজের জীবন আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য সমাজের সৃষ্টি করেছিল, আর এই সমাজ চালানোর জন্য কিছু নিয়মও তৈরি করা হয়। এই সব কিছু এটা ভেবেই করা হয়েছিল যে মানুষ খুব সুন্দরভাবে জীবন কাটাতে পারবে, একে অপরের সুখ দুঃখ প্রয়োজনে আসবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ এই নিয়মের অপব্যবহার শুরু করে দিল এবং একে অপরের দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। এই ঘটনাতেও পুরো গ্রাম একটা পরম্পরাকে নিয়ে ভুল ধারণার বশবর্তী ছিল। ভোজ, যার অর্থ বিয়ের পর গ্রামের মানুষদের একবেলা খাওয়ানোর পরম্পরা। আর এই পরম্পরা গ্রামের কিছু মানুষের কাছে একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল সেই মানুষদের বিরক্ত করার জন্য যাদের অর্থনৈতিক অবস্থা এতটাও ভালো নয় যে তারা গোটা গ্রামকে ভোজ খাওয়াতে পারবে। তাদের মানসিকভাবে ভীষণই নির্যাতন করা হতো, তাদের সম্পর্ককে অবৈধ বলা হতো, অথচ এই সবকিছুই ছিল ভীষণই অন্যায়। পুরুষোত্তম লোভের বশে নিজের বাবাকেই মেরে ফেলবে বলে ঠিক করলো, আর সে এটাও জানতো যে এই সব কিছুতে গিরিজাকে ফাঁসিয়ে নিজেকে আইনের ফাঁদ থেকে দূরে রাখা তার কাছে সহজ হবে। কিন্তু হয়তো সে এটা ভুলে গিয়েছিল যে ক্রাইম নেভার পেজ। এখন আমি অনুপ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.